4 নম্বর প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করবে? এই প্রশ্নটিকে কিভাবে সহজে এবং বিভিন্ন উপায়ে সমাধান করা যায়, এই নিয়ে আজকের ভিডিও। তার আগে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে, ভালোবাসো, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা আমাদের এখন অঙ্কটি সমাধানের ধাপগুলো শুরু করতেছি। এখানে আমাদেরকে মনে করো এটা একটা সৃজনশীল, ঠিক আছে? আমি প্রতিটি ভিডিও এই কথা বলি, মনে করো এটা একটা সৃজনশীল বা ডাক অঙ্ক। এখানে একটি সৃজনশীল বা ডাক অঙ্ক সমাধানের ক্ষেত্রে 4টি বিষয় মাথায় রাখতে হবে। আর প্রথমটি হচ্ছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ডাক ভালো করে পড়া, অর্থাৎ এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপর এগুলোকে আলাদা আলাদা করে বুঝে, 1 নম্বরটা বুঝে গেছে, এখন 2 নম্বরটা কি আলাদা আলাদা করে বুঝা। তাহলে আগে এতটুকু থেকে এতটুকু পড়তে হবে, পরে এতটুকু পড়তে হবে, তারপরে হচ্ছে এতটুকু পড়তে হবে, তারপরে এতটুকু পড়তে হবে, ঠিক আছে? এইভাবে আলাদা আলাদা করে পড়তে হবে। আচ্ছা, এটুকু বুঝলাম। তারপর 3 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কি চাচ্ছে, কি চাচ্ছে সেটা বোঝা। কি চাচ্ছে, কি চাচ্ছে সেটা বুঝতে হলে প্রশ্নবোধক চিহ্ন যেখানে রয়েছে ওই জায়গায় যেতে হবে, অর্থাৎ এই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আর এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু হয়েছে দাড়ি, দেখতে পাচ্ছ? এই যে দাড়ি, অর্থাৎ এতটুকু জায়গা আমাদেরকে বলে দিচ্ছে আসলে অঙ্কটিতে তারা কি চাচ্ছে, আমাদেরকে সেটি বুঝতে হবে। তাহলে 3 নম্বরটা বুঝে গেলাম। এবং 4 নম্বরটা হচ্ছে একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করা। কল্পনা ভিত্তিক সমাধান মানে হচ্ছে, মনে করো তোমার কাছে আছে 10 টাকা, আমার কাছে আছে 10 টাকা, ঠিক আছে? এবং রফিকের কাছে আছে 10 টাকা, মোট আছে 30 টাকা, ঠিক আছে? এখন আমাকে বলো দুইজনের কাছে কত টাকা আছে? 20 টাকা আছে, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষা এরকম প্রশ্ন করে যে 3 জনের কাছে আছে 30 টাকা, তাহলে 2 জনের কাছে কত টাকা? 20 টাকা। এটা হচ্ছে কল্পনা ভিত্তিক সমাধান। আমরাও এই অঙ্কটির একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করব। আগে আমরা আমাদের প্রথম রুলস থেকে অঙ্কটি সমাধানের চিন্তা শুরু করি। এখানে প্রথম রুলসটি হলো কি, ভালো করে ডাকটিকে ভালো করে পড়া। আগে আমরা ডাকটিকে ভালো করে পড়ি। এখানে তোমরা কি বলেছে আমরা সেটা এখন পড়ার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থীরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমাদেরকে বলেছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি করে আলু, 50 টাকা দরে 1 কেজি কি কিনলো? পটল, ও 55 টাকা করে 1 কেজি বেগুন কিনলো। তারপর বলেছে সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? এখন আমরা কি করলাম? আমাদের ডাকটিকে পড়ে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এই ডাকটির কি করতে হবে? এই ডাকটিকে ব্যঙ্গে ব্যঙ্গে আলাদা আলাদা করে বুঝতে হবে, যেটি আমাদের দ্বিতীয় নম্বর রুলস ছিল। তাহলে চলো আগে আমরা এটাকে ক্লিন করি, এখন আমরা এটিকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে কি বলেছে, আমি স্ক্রিনটিকে মাঝে নেই। হ্যাঁ, এখানে আমাদেরকে বলেছে প্রথমে যে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, ঠিক আছে? তারপর বলেছে কি, সে 60 টাকা দরে 2 কেজি আলু কিনলো। আগে এতটুকু জায়গা বুঝো। আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, তার মানে আবির বাজারে গেছে, এই হচ্ছে বাজার। আর আবির বাজারে গেছে কত টাকা নিয়ে? 500 টাকা নিয়ে বাজারে গেছে, ঠিক আছে? তারপর বাজারে গিয়ে সে কি করলো? সে 260 টাকা করে 2 কেজি করে আলু কিনলো, ঠিক আছে? তার মানে 2 কেজি আলু কিনলো। আর 1 কেজির দাম কত? 60 টাকা। তাহলে 2 কেজির আলুর দাম কত? 2 গুণ 60 সমান হচ্ছে 120 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর আমাদেরকে বলতেছে 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা করে 1 কেজি বেগুন কিনলো। আচ্ছা, আগে আগে বলতেছে 50 টাকা করে 1 কেজি পটল কিনেছে। তাহলে 1 কেজি পটলের দাম কত? 1 কেজি পটলের দাম হচ্ছে, এখানে তারা বলেছে 1 কেজির দাম হচ্ছে পটলের দাম হচ্ছে 50 টাকা। তাহলে এখানে কি আর কোনো 2 দিয়ে বা গুণ দিতে হচ্ছে না, কারণ 1 কেজি পটলের দাম 50 টাকা, এটিকে আর আমাদের বাড়ানোর কোনো উপায় নেই। কিন্তু এখানে বলেছিল 2 কেজি, তাই 1 কেজির দাম যদি 60 টাকা হয়, তাহলে 2 গুণ 60 সমান হচ্ছে 120 টাকা। এটি আমরা বুঝে ফেললাম। তারপর বলেছে যে 55 টাকা করে 1 কেজি বেগুন কিনলো, তার মানে 1 কেজি বেগুনের দাম কত? 55 টাকা। এখানে পেলাম 1 কেজি বেগুনের দাম হচ্ছে 55 টাকা, ঠিক আছে? তারপর আমাদেরকে কি বলেছে? এখানে বলেছে যে আমরা এখন যদি পরের লাইনটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো পরে আমাদেরকে বলেছে যে সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। আচ্ছা, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, সে কি করেছে? প্রথমে সে করেছে 160 টাকার আলু কিনছে।
তারপর হচ্ছে 50 টাকার কি কিনছে, 50 টাকা করে পটল কিনছে। তারপর 1 কেজি বেগুন কিনলো 55 টাকা করে, তাহলে এই হচ্ছে 55 টাকা। তাহলে তার মোট খরচ কত? 160, 50 আর এই 55, এটিকে যোগ করলে একটি বের হবে। এগুলো দোকানদারকে, এই টাকাগুলো দোকানদারকে দেওয়ার পর সে আরেকটি দোকান থেকে আরো 200 কত টাকা, আরো 220 টাকার কি কিনলো? মাছ কিনলো। এই যে 220 টাকার আরো মাছ কিনলো। তার মানে এই টাকাগুলো আর এই টাকাগুলো তার মোট কি হয়েছে? খরচ হয়েছে। কি হয়েছে? খরচ হয়েছে। তারপরে আমাদেরকে এখানে কি বলতেছে আমরা দেখি। এখানে আমাদেরকে কি বলতেছে, এখানে আমাদেরকে বলতেছে তার কাছে কত টাকা রইলো, তার কাছে কত টাকা রইলো। তাহলে আমরা এটা বুঝে ফেললাম যে তার কাছে ছিল 500 টাকা। কি ছিল? তার কাছে ছিল 500 টাকা। 500 টাকা থেকে 220 টাকা বাদ যাবে, কারণ 220 টাকা সে মাছ কিনে ফেলেছে। এবং আরো টাকা বাদ যাবে, আরো কি, আরো টাকা বাদ যাবে যেগুলি দিয়ে সে আলু কিনছিল, পটল কিনছিল, আর কি কিনছিল, আর একটা কি সেটা এখানে বলেছিল, বেগুন, বেগুন কিনেছিল। ঠিক আছে, এই সম্পূর্ণ টাকাগুলো বাদ দিলে যে টাকা থাকবে এটাই হচ্ছে তার টাকা, তার পকেটে রয়ে গেছে। এখন 1 টাকা থাকুক আর 100 টাকা থাকুক, ঠিক আছে, তার খরচের পর যেগুলো থাকবে ওইগুলো তার পকেটে রয়ে গেছে। তার পকেটে কত টাকা রয়েছে সেটা আমাদের বের করার কথা বলতেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বর রুল ছিল ডাককে পড়া, আমরা ডাক পড়েছি। 2 নম্বর রুল ছিল ডাককে ব্যঙ্গে ব্যঙ্গ করা পড়া, এই যে আমি ব্যঙ্গে 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 আলাদা আলাদা করে পড়েছি। 3 নম্বর রুল ছিল কি চাইতেছে সেটা বুঝা, আমরা কি চাইতেছে সেটা বুঝে পেরেছি। কি চাইছে? যে তার পকেটে আর কত টাকা রয়েছে খরচ করার পর। তারপর হচ্ছে একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করা। আমরা একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করে ফেলেছি। এই যে প্রথমে 500 টাকা থেকে মাছের টাকা বাদ যাবে, তারপর কি বাদ যাবে? আলু, বেগুন এবং পটলের টাকা বাদ যাবে। যা টাকা থাকবে সেটাই হচ্ছে তার পকেটে রয়ে যাওয়া টাকা, সেগুলো নিয়ে সে বাড়িতে যাবে তার মার হাতে দেওয়ার জন্য। ওকে, আশা করি অঙ্কটার একটি কাল্পনিক চিন্তা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আগে কাল্পনিক চিন্তা করতে হয়। ঠিক আছে, আর কাল্পনিক চিন্তা করার পর অঙ্কগুলো একেবারে সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। যেমন এখন আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই অঙ্কটিকে আসলে কিভাবে করতে হবে, কারণ বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমরা সেটাকে লিখতে জানি, পড়তে জানি। তাহলে আমরা এই অঙ্কটি সমাধানের আগে কি কি লিখতে হবে, কি কি করতে হবে, আমরা সেটা বুঝে ফেলেছি, কারণ আমাদের ব্রেন বুঝে ফেলেছে যে এই অঙ্কটির আসল ধারণাটা কি, কি চাইতেছে, কি কি করতে হবে, আমাদের ব্রেন সেটা বুঝে ফেলেছে। এখন জাস্ট আমাদের হাত এই অঙ্কটিকে লিখতে থাকবে। এখন চলো প্রথমে আমরা এখানে দেখি, আমরা এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে কি করব। প্রথমে আমরা এখানে লিখতে পারি যে আবিরের কাছে আছে, আবির বাজারে নিয়ে গেল। আমরা এখানে লিখি আবির, আবির বাজারে নিয়ে গেল কত টাকা? 500 টাকা। ওকে, ওকে, একটি কথা বলি, তোমাদেরকে সবসময় এটি মাথায় রাখতে হবে। প্রশ্ন 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 করতে হলে প্রশ্নবোধক কথাগুলো দরকার। যেমন তুমি কোথায় যাবে, এখানে কোথায় হচ্ছে প্রশ্ন। তুমি কখন খেয়েছো, এখানে কখন হচ্ছে একটি প্রশ্ন। তুমি বাদে তুমি কি যাও, তুমি কি খাও, এখানে কি হচ্ছে একটা প্রশ্ন। কিভাবে, তুমি কিভাবে এটি সমাধান করবে, কিভাবে হচ্ছে একটি প্রশ্ন। তোমার কাছে কত টাকা আছে, তার মানে কত হচ্ছে একটি প্রশ্ন। এখানে কত কি চেয়েছে, কত টাকা চেয়েছে, তার মানে আমাদেরকে টাকাটা বের করতে হবে। ঠিক আছে, এখানে খেলা হচ্ছে টাকার খেলা, ঠিক আছে, আর কিছুর খেলা নয়। এখানে বেগুনের খেলাও নয়, তারপর হচ্ছে আলুর খেলাও নয়, পটলের খেলাও নয়, মাছের খেলাও নয়, টাকার খেলার কথা বলতেছে যে কত টাকা রয়েছে সেটা বার করার জন্য। আচ্ছা, আমরা লিখছি যে আবিরের কাছে আছে এত টাকা, এটা আমরা লিখে ফেলছি। তারপর এখন আমাদেরকে এটি লিখতে হবে। এখন এগুলা লিখবো যে সে 60 টাকা ধরে 2 কেজি আলু কিনলো। তাহলে আমরা এখানে এখানে লিখি আলু, আলু কিনলো, আলু, আলু কিনলো সমান আলু কয় কেজি কিনছে? 2 কেজি কিনছে। 1 কেজির দাম কত? 60 টাকা। তাহলে 2 কেজির দাম কত? 2 গুণ 60 টাকা সমান কত টাকা? এখানে আমরা গুণ দিলে পেয়ে যাব 120 টাকা। আর কি কিনছে? আর কি কিনছে? তারপর কিনছে 2 কেজি আলুর পর এখানে কিনছে হচ্ছে গিয়ে 50 টাকা ধরে 1 কেজি পটল। তাহলে 1 কেজি কি কিনছে? পটল কিনছে। তাহলে পটল কিনলো, আমরা এখানে লিখি পটল কিনলো, সরি কিনলো, আমি কিন্তু কম্পিউটারে লিখতেছি তাই এরকম হচ্ছে। পটল কিনলো কত টাকা? পটল কত টাকা দিয়ে কিনছে? 1 কেজি পটল কিনছে সে 55 টাকা ধরে। তাহলে আমরা এখানে লিখি 55 টাকা। ওকে, তারপর আর কি কিনছে? তারপর হচ্ছে সে বেগুন কিনছিল। ঠিক আছে, বেগুন কত টাকা কিনছিল?
বেগুনও সে 1 কেজি কিনছিল। আর বেগুন 1 কেজির দাম কত টাকা? বেগুন 1 কেজির দাম হচ্ছে 55 টাকা ধরে 1 কেজি। আচ্ছা, এখানে 50 হবে, 50 টাকা করে সে পটল কিনছিল, ঠিক আছে, এখানে 50 আর বেগুন হলো 55 টাকা। তাহলে বেগুন কিনলো কত টাকা? 55 টাকা। সরি সরি সরি, এখানে আমরা 55 টাকা লিখলাম। তাহলে তার এরপরে কি আর কে কিছু কিনছে? অবশ্যই আর একটা জিনিস কিনছে, আর সেটি হচ্ছে মাছ। কি কিনছে? মাছ। কিন্তু আগে সে এই টাকাগুলা পরিশোধ করে দিছে। আগে সে আলুর টাকা, পটলের টাকা আর বেগুনের টাকা ওই দোকানদারকে দিয়ে দিছে। পরে সে কি কিনছে? মাছ কিনছে। মাছ কত টাকার কিনছে? 220 টাকার কিনছে। তাহলে আমরা এই যে 220 টাকার কি কিনছে? মাছ কিনছে। কিসের পর? এই দোকানদারের দাম পরিশোধ করার পর। তাহলে মাছের টাকা তো সে খরচ করেছে। তাহলে আমরা এখানে লিখি মাছ কিনলো কত টাকার? 220 টাকার। তাহলে আমরা এখানে লিখি তার মোট খরচ। তাহলে আমরা সবগুলা লিস্ট এখানে পেয়ে গেছি। কি আমরা এখানে আবির বাজারে নিয়ে গেলে 500 টাকা, আলু কিনলো 120 টাকা, পটল কিনলো 50 টাকা, বেগুন কিনলো 55 টাকা, মাছ কিনলো 220 টাকা। তাহলে তার মোট খরচ, এখন আমরা লিখি আবিরের মোট খরচ। আবিরের মোট খরচ। দেখো আমরা আগে কি একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করেছিলাম, এখন পুরো অঙ্কটা আমাদের হাতে লিখতেছে, অঙ্কটা মুখস্থ হয়ে গেছে। এজন্য অঙ্কটি যে কোনো সৃজনশীল বা ডাক অঙ্ক সমাধানের আগে 4টি জিনিস মাথায় রাখবে। যে প্রথমে ডাক ভালো করে পড়া, তারপর ওই ডাককে ভালো করে পড়ার পর আলাদা আলাদা ব্যঙ্গে ব্যঙ্গে করে পড়া, তারপর 3 নাম্বার যেটি হচ্ছে যে কি চাচ্ছে সেটা বোঝা। কি চাচ্ছে, যে এখানে কত টাকা চাচ্ছে, নাকি আবিরের বয়স বের করতে বলেছে, নাকি আবির কত টাকা দিয়ে মাছ কিনেছে, নাকি বলেছে আবির বেগুন কয় কেজি কিনলো ইত্যাদি। এগুলো আমাদেরকে বলতেছে কিনা, কি চাচ্ছে সেটা বুঝা যাচ্ছে, হচ্ছে 3 নম্বর সিস্টেম। আর 4 নম্বরটা হচ্ছে সবকিছু বুঝার পর একটি কল্পনা ভিত্তিক সমাধান নিজে নিজে খাতায় এরকম এরকম রাফ চিন্তা করা, ঠিক আছে, নিজে নিজে চিন্তা করা বা ব্রেইন দিয়ে চোখের সামনে বা ওয়ালের দিকে তাকিয়ে। তোমার অবশ্যই পরীক্ষার হলে তোমার সামনে ওয়াল থাকবে বা বোর্ড থাকবে, সেখানে নিজ কল্পনা দিয়ে বোর্ডের দিকে তাকিয়ে চিন্তা করা যে আমি এইভাবে করলে এই অঙ্কটি সমাধান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আবিরের মোট খরচ কত? প্রথমে হচ্ছে তার আলুর খরচ কত আছে? আলুর খরচ আছে 120 টাকা। আবিরের আলুর খরচ কত টাকা? আবিরের আলুর খরচ কত টাকা? 120 টাকা। তাহলে আমরা আগে লিখি এখানে 120 সমান, আগে হচ্ছে 120। তারপর কিসের খরচ আছে? আলুর খরচের পর আছে পটলের খরচ। পটল কত টাকা? 50 টাকা আরো খরচ করছে। কার জন্য? পটলের জন্য 50। তারপর আর কিসের জন্য খরচ করছে? তারপর বেগুনের জন্য খরচ করছে 55 টাকা। এখানে আমরা লিখি 55। তারপর আর কি খরচ করছে? মাছের জন্য খরচ করছে সে 220 টাকা। তাহলে আমরা এখানে লিখি 220, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এই পাশে লিখবো টাকা। ওকে, আমরা টাকা লিখছি, ঠিক আছে। কত টাকা আছে? 220 টাকা। আমরা এখানে লিখি টাকা। ওকে, তাহলে আবিরের মোট খরচ কত? এগুলা যোগ করলেই আমরা কি পেয়ে যাব? মোট খরচ পেয়ে যাব। চলো এগুলাকে আমরা যোগ করি। এগুলা কিভাবে যোগ করব? আমরা জানি ডান দিক থেকে যোগ করতে হয়। তাহলে প্রতিটি ডান দিক থেকে আমরা যোগ করা শুরু করি, ঠিক আছে। এই ধরনের যোগ তোমরা তো আর ক্লাস 1 এর স্টুডেন্ট না, 2 এর স্টুডেন্ট না, 3 এর স্টুডেন্ট না, তোমরা হচ্ছে 4 এর স্টুডেন্ট। তোমরা অ্যাডভান্স থাকতে হবে, অর্থাৎ টোটালি অ্যাডভান্স থাকতে হবে। আর আমার পড়ালেখা হচ্ছে অ্যাডভান্স পড়ালেখা। মনে করো তুমি 5 এ পড়ো, ক্লাস 5ম শ্রেণীতে পড়তেছো তোমরা, ঠিক আছে। ক্লাস 1 এর প্রশ্নগুলো সমাধান কি তোমাদের কোনো ব্যাপারের বিষয়, কোনো চিন্তার বিষয়? কোনো চিন্তারই বিষয় না। তোমরা যদি ক্লাস 1 এর প্রশ্ন হাতে লও পরীক্ষার হলে, তাহলে তোমাদের সর্বোচ্চ 10 মিনিট লাগবে এই প্রশ্নটাকে সমাধান করতে। কিন্তু চিন্তা করো তুমি যখন 1 এ ছিলে, তখন এই প্রশ্নটি তোমার জন্য কতটুকু হার্ড ছিল, কঠিন ছিল, ঠিক আছে। কিন্তু এখন 1 এর প্রশ্ন তোমার কাছে সহজ, কারণ তুমি 5 এ পড়ো। এখন যদি তুমি 6 এর পড়ালেখা করে নাও, তাহলে কি ক্লাস 5 এর প্রশ্নগুলো তোমার কাছে কঠিন মনে হবে? না, এগুলা কিডস, বাচ্চা হয়ে যাবে, ঠিক আছে। এজন্য অ্যাডভান্স পড়ালেখা করতে হবে। আর আমার পড়ালেখাই হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে। আমি ক্লাস 5 6 সবগুলোকে এখানে করে ফেলি, ঠিক আছে, অ্যাডভান্স করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এখন আমাদেরকে এগুলাকে যোগ করার কথা বলতেছে। আমরা জানি যোগ ডান থেকে শুরু হয়, ঠিক আছে। তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপর সমান দিয়ে একটি আমাদের ফলাফল বের হবে। তাহলে আগে আমরা ডান দিক থেকে শুরু করি। এখানে ডান দিকে রয়েছে প্রথমে 0, এখানে রয়েছে 5, 5 আর 0 5, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 0। তাহলে আমরা প্রথম ফলাফল কি পেলাম? 5 পেলাম। তারপর একটা কি? তারপর হচ্ছে 2 নম্বরটা। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, 5 আর 2 কত? 7, 7 আর 5 কত হচ্ছে 7, 8, 9, 10, 11, 12,
ঠিক আছে 12 আর এই 2 কত হচ্ছে 14, 14 4 হাতে রইল কত 1। এখন হচ্ছে 3 নাম্বারটা, এখানে আছে 2, ঠিক আছে 2, এখানে 3 নাম্বারটা নাই, এখানে 3 নাম্বারটা নাই, এখানে শুধু 2 আর এই হচ্ছে 3 নাম্বারে আরেকটা আছে হচ্ছে 1। কত হলো এই 2 আর এই 1 হচ্ছে 3 আর এই 1 হচ্ছে 4, এখানে হচ্ছে 445 টাকা। 445 টাকা আবিরের কি, আবিরের মোট খরচ। ঠিক আছে, তাহলে এখন বলো আমাকে আবিরের পকেটে কত টাকা থাকবে? সে তো 500 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, সে আবির বাজারে নিয়ে গেল কত টাকা? 500 টাকা। এই যে 500 টাকা নিয়ে গেছিল, তাহলে তার পকেটে এখন কত টাকা থাকবে? এটি কিভাবে বের করব? তাহলে আমরা এখানে লিখতে পারি যে আবিরের কাছে রইল কি, আবিরের কাছে রইল, আবিরের কাছে রইল কত টাকা? এই 500, সে নিয়ে গেছিল 500 টাকা, তার খরচ হয়েছে 445 টাকা। তাহলে এই 500 টাকা থেকে 445 টাকা যদি আমরা বিয়োগ দিয়ে দেই, কি দিয়ে দেই, এই সংখ্যাটিকে যদি আমরা কি দিয়ে দেই, বিয়োগ দিয়ে দেই, এখানে কিন্তু টাকা, এই 500 টাকা থেকে যদি আমরা 445 টাকা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা আবিরের মোট খরচ, আবিরের পকেটে কত টাকা রয়েছে সেটা পেয়ে যাব। তাহলে বিয়োগ কোন দিক থেকে শুরু হয়? ডান দিক থেকে শুরু হয়। এবং 0 থেকে 5 যায় না, ঠিক আছে, এটির ডান দিক এইটা আর এই সংখ্যাটির ডান দিক হচ্ছে এইটা। এবং 0 থেকে 5 যায় না, এই ঘর থেকে এক আনতাম, সে নিজেও খালি, তার কাছে কিছুই নেই। তাহলে এই ঘর থেকে এখানে 10, এখানে 1 নিলে এখানে 10, 10 থেকে 5 চলে গেলে এখানে 5, এখানে হয়ে গেছে 9, 9 থেকে 4 চলে গেলে 4, 5, 6, 7, 8, 9, আবার 5 টাকা। তারপর এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম, তাই এখানে 4 হয়ে গেছে, এই 4 থেকে এই 4 চলে গেলে তাকে 0 টাকা। তাহলে 0 কখনো আগে বসবে না, বামে বসবে না, তাই আবিরের পকেটে আছে 55 টাকা। আবিরের পকেটে আছে কত টাকা? 55 টাকা। আশা করি তোমরা অঙ্কটা সমাধান বুঝে ফেলছো। দেখো আমি কিভাবে এটা সমাধান করছি। ঠিক আছে, এখানে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট দাও। 500 টাকা থেকে 445 টাকা কি দিছে? বিয়োগ দিছি, এবং আবিরের পকেটের টাকা আমরা পেয়ে গেছি যে আবির এত টাকা নিয়ে বাড়িতে গেছে। কত টাকা? 55 টাকা নিয়ে সে বাড়িতে গেছে। আশা করি তোমরা এই অঙ্কটা সমাধান বুঝে পাচ্ছ। দেখো আমি কিভাবে একেবারে মানে সহজ পানির মতো করে বুঝাইয়া দিছি, এবং আমার মতো করে চেষ্টা করবো অঙ্কগুলা সমাধান করা। যে আগে ডাক পড়বো, পরে ডাককে আলাদা আলাদা করে পড়বো ভেঙ্গে ভেঙ্গে, তারপরে কি চাচ্ছে সেটা বের করব। এরপরে খাতায় লেখার আগে আগে নিজের ব্রেন ইউজ করে, নিজের চোখ ব্যবহার করে, নিজের যে মাইন্ড মেন্টালিটি আছে সেইটা ব্যবহার করে আমরা যে কোনো দিকে তাকিয়ে, ওয়ালের দিকে তাকালে কিন্তু একজন মানুষের ছবি ফুটে ওঠে। তাই তুমি ওয়ালের মধ্যেও এই ধরনের হিসাব নিকাশ করে ফেলতে পারো, কল্পনা ভিত্তিক চিন্তা করতে পারো যে আমি প্রথমে এই লাইন লিখবো, এরপরে এই লাইনটা লিখবো, তারপরে এই লাইন লিখবো, লেখার পর এই অঙ্কটিকে এইভাবে করলে আমি সমাধান পেয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্ক সমাধানের মেইন সিস্টেম। সব ভালো থাকবাই। আর আরেকটি কথা আমি বলে নেই, তোমরা যারা চাইতেছো আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে, তারা 500 টাকা দিয়ে ভর্তি হতে পারো। প্রতি সপ্তাহে ক্লাস হবে 3 দিন, আর ক্লাসগুলো হবে ফ্যান্টাস্টিক ক্লাস। ঠিক আছে, এগুলো আর কি তোমাদেরকে পড়াবে না এরকম করে। এবং যারা চাইতেছো যে সারা বছরের জন্য মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হবে, তারা চাইলেও ভর্তি হতে পারো। অর্থাৎ এই 2000 টাকা দিয়ে তোমরা সারা বছরের জন্য গণিত ক্লাস করতে পারবে আমার সাথে। আর যারা 500 টাকা দিয়ে ভর্তি হবে, প্রতি মাসে 500 টাকা করে দিবে, তাদেরকে সমাজে পড়ানো হবে, গণিতে পড়ানো হবে, বিজ্ঞানে পড়ানো হবে, ইসলামে পড়ানো হবে, সবকিছু পড়ানো হবে। আর যারা চাচ্ছ যে মনে করো যে গণিতের জন্য আমি শুধু 2000 টাকা খরচ করব এবং গণিতের মধ্যে পরীক্ষায় 100% মার্ক নিয়ে আসব, তাহলে 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। এছাড়াও তোমাদের সাজেশন রেডি। প্রতিটা অধ্যায় থেকে এমন এমন কমন সৃজনশীল আমি বের করে রেখেছি, এবং এমন ভাবে এই সাজেশনটি তৈরি করেছি যাতে পরীক্ষায় তোমার 100% কমন আসবে। ঠিক আছে, অথবা মনে করে একটি প্রশ্ন আসলো যেটা তুমি পারো না, কিন্তু ওই যে আমি সাজেশনটা দিব, ওই সাজেশন থেকেই আসবে এই প্রশ্নটা, কিন্তু হুবহু না আসে একজিরি কিছু চেঞ্জ হয়ে আসবে, কিন্তু অঙ্কটি তুমি বুঝে ফেলবে। কারণ আমার অঙ্কগুলো তুমি যখন সব সময় দেখতে থাকবে, তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ড মেন্টালিটি আমার মতো হয়ে যাবে। ঠিক আছে, আমার মতো সমাধান চিন্তা ভাবনা তোমার আসবে। আশা করি তুমি বুঝে গেছো আজকের ভিডিওটি। আল্লাহ হাফিজ, এবং সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিও আসছে। ওকে, আল্লাহ হাফিজ।